নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমি বানাতে চলেছি এটা কিন্তু অত্যন্ত স্পেশাল, কারণ আপনাদেরই রিকোয়েস্টে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম দীপাবলি স্পেশাল, সেখানে চারখানা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা স্টক, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেনলেস স্টিল প্রডিউসার ইন্ডিয়ার মধ্যে, সেই কোম্পানি, যারা এই ভিডিওটা দেখেছেন তারা অলরেডি হয়তো বুঝেও গেছেন। এবং বলে রাখি, লাস্ট এই ভিডিওটা বানানোর পর অলমোস্ট 13-14 দিনের মধ্যেই কিন্তু এই স্টকটা একটা দারুণ র্যালি দিয়েছে, এবং প্রায় এর মধ্যে 18 থেকে 20% আজকে কিন্তু রিটার্ন জেনারেট করছে এই সময় যদি আমরা চেক করি। তো আজকে আমরা সেই স্টকটা ডিটেলে বোঝার চেষ্টা করবো ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তার সাথে যদি আমরা নিফটির জায়গাটা একটু দেখি প্রথমেই ভালো করে, তাহলে দেখুন এখানে আমরা উইকলি চার্টে আছি, এবং লাস্ট 4 সপ্তাহ জুড়ে একটা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কনজিকিউটিভলি। এবং সেখান থেকে যদি আমি দেখি, প্রায় যেখানে 18,800 লেভেল থেকে প্রায় একটা দারুণ বাউন্স ব্যাক করেছে, প্রায় 19,700 19,800 কাছাকাছি, এবং প্রায় 5-5.5% রিটার্ন কিন্তু লাস্ট 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে নিফটি খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এবং এই জায়গায় যখন মার্কেটে এরকম একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়, সেখানে কিন্তু সুইং ট্রেডিং করাটা খুব আদর্শ হয়ে দাঁড়ায়। সুইং ট্রেডিং এ আমরা কি দেখি, জেনারেলি ভালো ফান্ডামেন্টাল স্টক উইথ মোমেন্টাম, এটা যদি আমরা পাই, সেই জায়গায় কিন্তু সুইং ট্রেডিং একটা ভালো জায়গা হতে পারে। এবার আমরা যে ইউটিউবের ভিডিওটার কথা বলছি, এখানে কিন্তু চারখানা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। যে চারটে স্টকের মধ্যে আমাদের প্রিকল লিমিটেড, আজকে আমাদের জেএসএল, যেটা আমাদের জিন্দাল স্টেনলেস স্টিল, ডেলিভারি আমাদের যেটা কোম্পানিটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আরেকটা হচ্ছে আমাদের এলিকন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই চারখানা কোম্পানি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যার মধ্যে এখন জিন্দাল স্টিল নিয়ে আজকে ডিটেল আলোচনা করব। এবং আর পাশাপাশি জানিয়ে রাখি, এলিকন ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটাও কিন্তু অলরেডি একটা দারুণ মুভমেন্ট, কিন্তু সিমিলার টু জেএসএল, সিমিলার টু আজকে জিন্দাল স্টেনলেস লিমিটেডের মতোই একটা ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট ডেতেই প্রায় দেখতে পাচ্ছি একটা দারুণ ক্যান্ডেল বানিয়েছে, যেটা একদিনের মধ্যেই প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু মুভ করেছিল। তো এরকম কিন্তু হচ্ছে। এবং আজকে যদি আমরা প্রিকলে দেখি, প্রিকলে এখনো সেরকম কোনো মুভমেন্ট আসেনি। আর ডেলিভারিতে কিন্তু রিসেন্টলি সফট ব্যাংক কিছু সেলিং হয়েছে, যার ফলে এখন ডেলিভারিতে সেই মোমেন্টে এখন কিন্তু প্রাইস কিছুটা নিচে গেছে। সো এই চারটে স্টকের আজকে আমরা স্টেটাসটাকেও যেমন একটু কুইকলি আলোচনা করলাম, তার সাথে আমি জেএসএল যে স্টকটা রয়েছে এখন, জিন্দাল স্টেনলেস যে কোম্পানিটার কথা বলছি, যেটা আমরা আলোচনা করেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা টেকনিক্যাল লেভেল থেকেও দেখতে পাচ্ছি। টেকনিক্যালি আমরা যখন আলোচনা করেছি তখন এই জায়গাতে ছিল শেয়ারটা, এবং এখন প্রায় যেটা আমি বললাম 18-20% কিন্তু রিটার্ন অলরেডি ডেভেলপ করছে। এবং সুন্দরভাবে দেখুন, আজকে লাস্ট 1 বছরও কোম্পানিটা কিন্তু একটা দারুণ মুভমেন্ট নিয়েছে, সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। একটা কনস্ট্যান্ট আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে গেছে, যেটা একটা আমি বলছিলাম যে আজকে হায়ার হাই তৈরি করতে করতে একটা ভালো ফান্ডামেন্টাল স্টক যখন যাচ্ছে, সেখানে কিন্তু আজকে তারা যখন ফান্ডামেন্টাল মেনটেন করছে, সেই সেই জায়গাগুলো কিন্তু আজকে খুব একটা ভালো অপরচুনিটি হয় যখন মার্কেট মোমেন্টাম থাকে। সেখানে সুইং ট্রেডিং বা পজিশনাল কোনো একটা মিড টার্মের জন্য কাজ করা, সেটা কিন্তু একটা ভালো অপরচুনিটি খুলে যায়। তো এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট, তার মানে আমাদের জিনিসটাকে বুঝতে হবে যে এত সুন্দরভাবে এটা রান করলো কেন। এরকম স্টেনলেস স্টিল, আমরা যখন বলছি স্টিল সেগমেন্টে আজকে টাটা স্টিল রয়েছে, আরো সমস্ত কোম্পানি রয়েছে, তাহলে হঠাৎ করে এই স্টিল কোম্পানি কেন এত ভালো রান করলো? আমরা আগের দিনকে কিন্তু এটা নিয়ে আলোচনা বলেছিলাম, এবং আজকে ডিটেল ভিডিওতে আমরা এই বিষয়টাকে ভালো করে বুঝবো। তো তার আগে দেখুন, আমি একটা এক্সাম্পল এখানে রাখছি, সেটা হচ্ছে রিল্যাক্সো এবং মেট্রো ব্র্যান্ড, দুটোই হচ্ছে কি ফুটওয়্যার কোম্পানি, জুতোর কোম্পানি। তো এখানে হয়তো অনেক আপনারা অবাক হবেন যে আমি হঠাৎ করে এই কোম্পানিগুলোকে কেন দেখাচ্ছি এটা স্টিলের ব্র্যান্ডের সাথে। তো একটা এক্সাম্পল ভালো করে দিই, তাহলে জিনিসটা হয়তো বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখানে আমি দুজনের কম্পারিজনে একটা জিনিস একটু আমরা যদি খেয়াল করি, প্রফিট অ্যান্ড লসের যদি আমরা জায়গাতে যাই, তখন আমরা দেখতে পাবো এখানে দেখুন প্রফিট অ্যান্ড লসের মধ্যে অপারেটিং প্রফিট মার্জিন, ভালো করে একটুখানি যদি খেয়াল করেন, দেখুন অপারেটিং প্রফিট মার্জিন আর এখানে সেলস, এই দুটো জায়গায় আমরা কি করছি, একটা কম্প্যারিজন করছি। এখানে রয়েছে রিল্যাক্সো আর ও তলায় রয়েছে মেট্রো ব্র্যান্ড। তো ফার্স্টে যদি আমরা দেখি রিল্যাক্সোর সেলস, দেখুন রিল্যাক্সোর সেলস কিন্তু তুলনামূলক অনেক বেশি। আজকে 2020 থেকে শুরু করে 2021 2022 কম্পারেটিভলি আমি যদি দেখি, এখানের থেকে কিন্তু অনেক বেশি, আজকে মেট্রো ব্র্যান্ডের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ সেল করতে পারছে রিল্যাক্সো ফুটওয়্যার, সেখানে কিন্তু আমাদের কোনো ডাউট নেই। কিন্তু আমরা যদি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, অপারেটিং প্রফিট মার্জিন, দেখুন অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু এই কোম্পানিটা কোথাও গিয়ে একটা স্ট্রাগল করছে, যেখানে আজকে প্রায় 14% মেনটেন করছিল, সেটা 17 21 16 এখন 12%। যেখানে উল্টো দিকে আমরা যদি মেট্রো ব্র্যান্ডস এর কথা বলি, মেট্রো ব্র্যান্ডস কিন্তু এখানে কোথায়, আজকে প্রায় সেখানে 17% থেকে সেটা বেড়ে 21% 28%, মাঝখানে একটু কমে 22% গেছিল, এখন কিন্তু প্রায় 31-32% আজকে তাদের অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করছে। তাহলে এটা দিয়ে আমরা কি বোঝাতে পারছি? তার মানে আমি 100 টাকার
যদি মেটেরিয়াল সেল করে আমি প্রায় আজকে দেখা যাচ্ছে কি 32 টাকা আমি অপারেটিং প্রফিট মার্জিন রাখতে পারছি, আরেকটা কোম্পানি 100 টাকার মাল বিক্রি করে সে আজকে 12 টাকা রাখতে পারছে। তাহলে দেখুন ডিফারেন্সটা কোথায়। আলটিমেটলি এটা প্রিমিয়াম ব্র্যান্ড, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি আমার প্রোডাক্টকে যে প্রাইসিং কে বিক্রি করছি সেই প্রোডাক্টটার প্রাইসিংটা কতটা প্রিমিয়াম আমি মার্কেট থেকে নিতে পারছি, এই জিনিসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাইসিং পাওয়ারটা তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে এখানে কিন্তু খুব ভালো করে আমরা আগেও আলোচনা করেছিলাম, আমরা মেট্রো ব্র্যান্ড নিয়ে আলোচনা করি, মেট্রো ব্র্যান্ড এর মাঝখানে কতখানি মুভমেন্ট হয়েছে শেয়ার প্রাইস, সেটাও আমরা দেখেছি। তো এই জিনিসটা কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করে সিমিলারিটিটা পাবো, এবার আমরা একটুখানি এই জিন্দাল স্টেনলেস স্টিলের ক্ষেত্রে কি করে আমরা সেটাকে চেক করবো সেটা একটু দেখে নেবো। তো এই ব্যাপারটাকে এবার বোঝার জন্য আমরা দুটো কোম্পানিকে রাখছি, একটা হচ্ছে কি টাটা স্টিল। টাটা স্টিল আমরা জানি এখানে স্টিল সেগমেন্টের সবচেয়ে বড় কোম্পানি, যদি আমরা বলি একটা ভারী কোম্পানি। আর তার সাথে আমি জিন্দাল স্টেনলেস লিমিটেড। দেখুন আজকে টাটা স্টিল, এবং আমি যদি একটুখানি নিচে যাই আর এখানেও যদি একটুখানি নিচে চলে যাই, তাহলে আমরা একটু কম্পেয়ার করতে সুবিধা হবে। ভালো করে যদি এই জায়গাটা খেয়াল করেন, আমি এখন টাটা স্টিলের পেজটাতে রয়েছি এবং এখানে এবিটটা পার টন, ঠিক আছে, এখানে আমি রুপিস পার টন, মানে এখানে কি বোঝাচ্ছে এবিটটা মানেটা কি আপনারা হয়তো অনেকেই জানেন, তাও বলে রাখি, এবিটটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামorটাইজেশন। মানে বেসিক্যালি এটা একটা আর্নিং যেটা এই সমস্ত এলিমেন্ট গুলোকে এখন বাদ দিয়ে, মানে আমি এখনো বাদ দিইনি, তার আগেই এটাতে আর্নিং এখন কত রয়েছে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখন আর্নিং কত দেখতে পাচ্ছি, আমি এখন কিন্তু দেখতে পাচ্ছি 6106 টাকা পার টন। মানে এক টনের পেছনে আমি 6000 টাকা অ্যাপ্রক্সিমেটলি যদি বলি 6100 টাকা আমি প্রফিট করছি বা আমি আর্ন করছি, ঠিক আছে। এরপরে আমার এই সমস্ত ট্যাক্স, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যামorটাইজেশন এসব বাদ যাবে, এরপরে আরো বাদ যাবে, কিন্তু আমি তার মধ্যে এটা 6000 টাকা করছি। এবার যদি আমি জিন্দাল স্টেনলেসের ক্ষেত্রে দেখি, এখানে কিন্তু ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি কত টাকা হচ্ছে, প্রায় 19,669 টাকা পার টন। তাই তো, তার মানে আমার এক একটা আমার পার টন সেল করে আমি এখানে 19,600, প্রায় আমি যদি বলি 20,000 টাকা কিন্তু আমার আর্নিং হচ্ছে। তাহলে এই দুটো ডিফারেন্স আমি খুব পরিষ্কার ভাবে যদি দেখি, যেটা আমার এখানে 6100 টাকা, এখানে সেটা প্রায় 19,000 টাকা বা 20,000 টাকা, প্রায় আমি 3 গুণ, 3 টাইমস আমার কিন্তু সেইখান থেকে আর্নিং রাখতে পারছে, মানে এবিটটা দিয়ে আমি কিন্তু কম্পেয়ার করছি। তাহলে খুব প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা কোম্পানি তার প্রিমিয়াম কতখানি জায়গা সে প্রিমিয়াম পাচ্ছে মার্কেটে, সে কতখানি তার প্রোডাক্টটাকে সেল করতে পারছে এবং উইথ প্রিমিয়াম, বা যেটাকে আমরা পার্চেসিং পাওয়ার বলছি, সেটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে একটা জিনিস এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি কি, এই জিন্দাল স্টেনলেস যে প্রোডাক্টগুলোকে সেল করছে তাদের কিন্তু প্রিমিয়াম যথেষ্ট হাই। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যদি আমরা এর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, দেখুন আমি এখন জিন্দাল স্টেনলেসের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যদি খেয়াল করি, দেখুন এখানে আজকে যে জায়গাতে আমি 2022-এর 31শে মার্চ এখানে কি দেখতে পাচ্ছি, প্রায় 11 লক্ষ মেট্রিক টন পার অ্যানাম এখানে কিন্তু এর কি রয়েছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, সেইটা এখন বেড়ে গিয়ে কোথায় দাঁড়িয়েছে, প্রায় 30 লক্ষতে চলে গেছে। তার মানে 3 টাইমস, অলমোস্ট 300% তাদের কিন্তু সেখানে একটা প্রোডাকশন ক্যাপাসিটিতে ইনক্রিজ হয়েছে লাস্ট আমি যদি 1 বছরের মধ্যে বলি। তাহলে কোথাও এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে একটা দারুণভাবে ডিমান্ড রয়েছে, দারুণভাবে কিন্তু, এবং তার সাথে প্রোডাকশনটাকেও সেটাকে ম্যাচ করতে পারছে। আরেকটা জিনিস এখানে আমাদের প্যারালালি চেক করা উচিত, যেটা হচ্ছে ক্যাপাসিটি ইউটিলাইজেশন। মানে কি, আমরা, আপনারা তো যারা আমাদের ভিডিও ফলো করেন দেখেছেন, জিএনএফসির যখন শেয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে একটা বড় প্রবলেম ছিল যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন ছিল সেটা কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 150%-এর কাছে। আমরা এখানে যদি পারি একবার দেখে নেবো, সেই জায়গাতে আজকে কিন্তু জিন্দাল স্টেনলেসের এখানে কিন্তু সেটা দাঁড়িয়ে আছে 95%, এবং সেটা কিন্তু মেনটেন করে চলেছে, এমন নয় যে প্রচন্ডভাবে ওভারশুট করে চলে গেছে। যদি আমরা এখানে জিএনএফসি একবার সার্চ করে দেখি, জিএনএফসি, ঠিক আছে, এখানে জিএনএফসির আমরা এর আগেও এটাকে নিয়ে আলোচনা করেছি। বাট এই এই স্টকটার একটা বড় প্রবলেম কি হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম কি, দেখুন এখানে 150% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে চলছিল, যার ফলে কিন্তু এটা একটা হলো কোথাও গ্রোথের জায়গাটা একটু হলো সিলিং এ পৌঁছাচ্ছিল। আরেকটা জিনিস এখানে আমরা জাস্ট প্যারালালি যদি চেক করি, সেটাও দেখতে পাচ্ছি এখানে ক্রিসিল, যেটা আজকে ক্রেডিট রেটিং এজেন্সি যারা আছে, সেখানে কিন্তু তাদের রেটিংটাকে এখানে ইমপ্রুভ করেছে। এটা আগে ডবল এ মাইনাস ছিল, সেটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 18ই নভেম্বর 2023 এটা ডবল এ হয়ে গেছে, ডবল এ মাইনাস থেকে ডবল এ, মানে একটা স্টেপ ওপরে চলে এসেছে। তো এটাও কিন্তু একটা কোথাও স্টকটার জন্য একটু হলো পজিটিভ একটা জায়গা, বিকজ এখানে অনেকগুলো প্যারামিটারের উপর বেস করে ক্রেডিট রেটিং হয়ে থাকে যে কোনো কোম্পানির। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু এটা কোথাও একটা পজিটিভ সাইন বলতে পারা যায়।
এবার আমরা যদি দেখি কোম্পানির ফাইন্যান্সিয়াল পার্টটাও কিন্তু আমাদের দেখবো একটুখানি, সেটাও বুঝবো সেখানে কোন জায়গায় দাঁড়িয়েছে। এবং তার আগে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে দিই, দেখুন একটা কোম্পানিকে যখনই আমরা অ্যানালাইজ করব তার কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকবেই, এরকম হতে পারে না সবকিছু ভালো। তার কিছু কিছু দিক থাকবে যেগুলো হয়তো চ্যালেঞ্জেস, যেটা হয়তো উইকনেস বলতে পারি। এবং পার্সোনালি আমি স্টকটা কিন্তু হোল্ড করছি, এবং যার ফলে আমার কিন্তু নিজস্ব একটা বায়াসনেস থাকছে। সেহেতু কখনোই এটা উচিত নয় যে আমার নিজস্ব কথা শুনে সেই জায়গা থেকে আপনি দুম করে কিছু কিনে নিন বা দুম করে কোনো পজিশন নিয়ে নিন। নিজস্ব অ্যানালিসিস অবশ্যই করুন, নিজে যে পড়াশোনা করছেন, নিজে যে শিখছেন সেটাকে কাজে লাগান, তাহলেই সেটা কিন্তু আরো প্রপার আপনার জাস্টিফিকেশন থাকবে। কখনোই কোনো রকম ভাবে চোখ বন্ধ করে স্টক মার্কেটে কাজ করা উচিত নয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি ফিনান্সিয়াল পার্টটা তো দেখি এখানে, এই জায়গা থেকে যদি খেয়াল করি, দেখুন ফিনান্সিয়াল পার্টে আজকে কিন্তু কোম্পানি খুব দারুণভাবে গ্রোথ এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। 2021-এর পর 2022, 2023, ঠিক আছে, এখন ট্রেডিং 12 মান্থস যেটা রয়েছে সেখানে আমরা 38,000 কোটি টাকা সেলস দেখতে পাচ্ছি। এখানে একটা র্যাপিড গ্রোথ হয়েছে। এখানে দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি লাস্ট 3 ইয়ার্স দেখি 40%, লাস্ট 5 ইয়ার্সে 25%, এগুলো কিন্তু একটা ভীষণ বড় একটা সেখানে জাম্প দেখা যাচ্ছে। তা এবং আমরা যেটা দেখতেও পেলাম যে প্রোডাকশন ক্যাপাসিটি কতখানি বেড়েছে। তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা যদি এর ক্যাশ ফ্লোটাও দেখি, একটা জিনিস খুব ইন্টারেস্টিং, দেখুন ক্যাশ ফ্লো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কতটা ক্যাশ তাদের কনভার্ট হচ্ছে। মানে আলটিমেটলি প্রফিট হয়তো বাই বুক দেখাচ্ছে, কিন্তু সেটা ক্যাশ হয়তো কনভার্ট হচ্ছে না। দেখুন অপারেটিং অ্যাক্টিভিটিতে ক্যাশ কিন্তু তারা কনভার্ট করতে পারছে, যেটাও কিন্তু একটা পজিটিভ দিক বটে। তো ফাইন্যান্সিয়ালস এর পার্ট থেকে যদি আমরা একটা ওভারঅল, মানে আমি কোম্পানির খুব ডিটেলে এখন যদি যাওয়ার আগে আমি যদি একদম কোম্পানির বেসিক ফাইন্যান্সিয়াল বা ফান্ডামেন্টালটা দেখি, সেখানে কিন্তু কোম্পানি যথেষ্ট স্ট্রংলি পারফর্ম করছে। তো এখানে যদি কুইকলি আমরা একটু ইনভেস্টর রিলেশনস এর যে পেজটা রয়েছে, যে প্রেজেন্টেশনটা রয়েছে, সেটা যদি একটু খেয়াল করি, দেখুন এখান থেকে আজকে এই কোম্পানির যে ফান্ডামেন্টালি যে জায়গাগুলো দাঁড়িয়ে আছে, যে নাম্বার ওয়ান স্টেনলেস স্টিল প্রডিউসার ইন ইন্ডিয়া, আজকে যদি নাম্বার ওয়ান ইন্ডিয়াতে বলি, এখানে যদি দেখি আজকে টপ 5 এর মধ্যে নাম্বার 5 আছে টপ গ্লোবাল প্রডিউসার এক্সক্লুডিং চায়না। ঠিক আছে, এবং সেখান থেকে প্রত্যেকটা যদি আমরা ডিটেলস গুলো দেখি, সেগুলো কিন্তু আগের দিন আমি একটু হালকা হলে আলোচনা করেছি, যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কেন আজকে এই যে স্টেনলেস স্টিলের রিকোয়ারমেন্ট বা ডিমান্ড বাড়ছে, কোন কোন ইন্ডাস্ট্রি আজকে দেখতে পাচ্ছি। দেখুন আজকে এই যে গ্লোবাল স্টেনলেস স্টিল কনজাম্পশন কতখানি ইমপ্রুভ করেছে, ঠিক আছে, ইন্ডিয়াতে সেটা কনজাম্পশন কতখানি বাড়ছে, এই জায়গাগুলো কিন্তু আজকে একটা ম্যাসিভলি কোথাও হয়েছে, কোন কোন ইন্ডাস্ট্রিতে তারা আজকে কাজ করছে, এই প্রত্যেকটা জায়গাগুলো আগের আগের বারে আমি আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে একটু অল্প হলেও দেখিয়েছিলাম। এই পার্টিকুলার লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখবো। এখানে দেখুন আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে নীতিন গাডকারি ইজ নিড টু মেক ইউজ অফ স্টেনলেস স্টিল ম্যান্ডেটরি ইন ব্রিজেস ক্লোজ টু দ্য সি। এখানে তার মানে কোথাও গিয়ে কিন্তু এই টাইপের এই প্রোডাক্টের কিন্তু ডিমান্ডটা আজকে কিন্তু ক্রমশ বাড়ছে, সেই জায়গাটা আজকে রয়েছে। আর এর পাশাপাশি যদি আমরা দেখি, যেমন এখানে দেখুন ক্যাপেক্স, যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 24 এক্সপেক্টেড টু বি অ্যারাউন্ড 3,200 to 3,300 crore রুপিস, উইথ রুপিস 2,000 crore অলরেডি স্পেন্ড। 2,000 কোটি টাকা অলরেডি তারা খরচা করে ফেলেছে, যেখানে তাদের এক্সপেকটেশন রয়েছে এই 3,200 থেকে 3,300 কোটি টাকার মধ্যে তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, মানে আরো তাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন কিন্তু বাড়াচ্ছে, যেটা আজকে একটা ডেফিনেটলি কোম্পানি সেই জায়গাটা গ্রোথটা তারা সামনে রেখে এই প্ল্যানিংটা রাখছে। এবং ডেফিনেটলি আজকে যেরকম আমি বললাম, যে এই যে ক্রেডিট রেটিং এজেন্সি যেটা আজকে ডাবল এর রেটিং এসছে, যেটা ডাবল এ মাইনাস ছিল, সেই জায়গাটা কিন্তু আজকে কোথাও ইমপ্রুভ করেছে। এবার আমরা যদি দেখি একটুখানি, দেখুন এর কনস্ট্রেন্ট গুলো বা চ্যালেঞ্জেস গুলো, তাহলে সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জেস যেটা এরা নিজেরা শেয়ার করেছে, দেখুন ফেসিং চ্যালেঞ্জেস ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, weakened global demand and pricing pressure in exports, ঠিক আছে, ইনক্রিজ ইন চাইনিজ ইম্পোর্টস বাই নিয়ারলি 55% ইয়ার অন ইয়ার ইম্প্যাক্টিং দ্য সেক্টর অ্যান্ড এমএসএমএস। তার মানে এই যে জিনিসটা এখানে কোথাও কিন্তু একটু হলো আমাদের বুঝতে হবে, যে দেখুন আজকে যে কোনো কোম্পানি কিছু না কিছু তাদের উইকনেস থাকবে, কিছু না কিছু চ্যালেঞ্জেস তারা ফেস করবেই। এটা তো হতে পারে না যে যে কোনো কোম্পানি একদম শুধু তার পজিটিভ আর পজিটিভ। তো ডেফিনেটলি এর যদি একটু হলো চ্যালেঞ্জিং পার্টটা দেখি, এখানে চায়না এর কাছে একটা বড় জায়গা, যেটা বোঝা যাচ্ছে চায়নার সাথে কম্পিটিশন কিন্তু এদের কাছে একটা বড় থ্রেট। এবং ইন্ডিয়াতে আজকে যেটা বলা যাচ্ছে, যে ডোমেস্টিক পারপাসে যে সমস্ত স্টেনলেস স্টিল ইউজ হচ্ছে, সেখানে কিন্তু কোথাও আজকে দেখা যাচ্ছে, দেখুন চাইনিজ ইম্পোর্ট এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যেটা কিন্তু একটু হলো স্লাইটলি নেগেটিভ দিক হতে পারে। ডিমান্ড আজকে তৈরি হয়েছে, ভবিষ্যতে সেই জায়গাটা আরো তৈরি, আরো তারা সার্ভ করতে পারে যাতে সেদিকে এগোচ্ছে। তো এটা কিন্তু একটু হলো চ্যালেঞ্জিং জায়গা আজকে তৈরি হচ্ছে। আর এর পাশাপাশি আমরা যদি একটু কুইকলি এর ভ্যালুয়েশন পার্টটাকেও দেখি, দেখুন ভ্যালুয়েশন পার্টে আমি আগের যে ভিডিও যখন করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম, যদি আমরা এর পি রেশিও দেখি, প্রাইস টু আর্নিং রেশিও দেখি, তাহলে কিন্তু আমরা মিডিয়ান পি এর থেকে এখন অনেকটাই বেশিতে দেখতে পাচ্ছি। দেখুন আপাতভাবে দেখলে এখানে কিন্তু কোথাও এটাই মনে হওয়া স্বাভাবিক যে পি অনেক বেশিতে আছে,
আমরা পি কিন্তু এখান থেকে যদি দেখি 16-তে আছে, সেখানে মিডিয়ান পি প্রায় 8-এর কাছে। তার মানে আমরা আপাতভাবে দেখতে পেলে এটা দাঁড়িয়ে যায় কোথাও যে স্টকটা হয়তো এখন কিছুটা ওভার প্রাইস। বাট দেখুন আজকে কি হয়, প্রত্যেকটা ভ্যালু সাইকেল কিন্তু চেঞ্জ হয় এবং রি রেটিং কিন্তু যে কোনো জায়গাতে পি ক্ষেত্রে সেটা হয়েই থাকে। কারণ আজকে যখন তার প্রোডাক্টের ডিমান্ড বা আগে যে পরিমাণ প্রোডাক্টকে মার্কেটে বিক্রি করতে পেরেছিল তার থেকে এখন অনেক বেশি পরিমাণ, আজকে দেখতে পেলাম আমরা প্রায় 300% গ্রোথ আজকে তাদের প্রোডাকশন ক্যাপাসিটিতে এসছে। ঠিক আছে, এবং যদি আমরা দেখি তাদের এবিটটাতে কতখানি তারা বাকি মার্কেট লিডারদের সাথে কম্পেয়ার করলে যেখানে কতখানি বেশি তারা প্রিমিয়াম নিতে পারছে। তো এই সমস্ত জায়গা কিন্তু একটা থাকছে। সো এই জায়গাটায় কিন্তু আমরা ওইভাবে ডাইরেক্টলি কম্পেয়ার করতে পারি না। ডেফিনেটলি এটা একটা কনসার্ন, বাট এটা কিন্তু ডাইরেক্টলি একটা পি দেখে আমরা ভ্যালুয়েশন বলতে পারি না যেটা ওভার প্রাইসড। বিকজ এই জায়গাতে দাঁড়িয়ে আজকে কোনো জিনিসের যখন তার ভ্যালু থাকবে, তার যদি ভ্যালু থাকে, তাকে কিন্তু মার্কেট বা ইনভেস্টর তাকে কিন্তু সেই পরিমাণ কি বলবো তার প্রিমিয়াম দিতে রাজি থাকে যে কোনো শেয়ারকে কেনার জন্য, তখন কিন্তু সেই জায়গাটা জাস্টিফাই হয়। এবং আমরা এর আগেও দেখেছি এপিএল অ্যাপোলোর মতো শেয়ার আজকে কোথাও কিন্তু হাই পি নিয়েও সেখানে রি রেটিং হয়েছে এবং সেখানে কোম্পানি কিন্তু আরো মুভ করেছে, এরকমও কিন্তু ইনস্ট্যান্স আছে। সো আমরা ডেফিনেটলি এটার উপর ওয়াচ রাখতে হবে। এটা আমি কেন আলোচনা করছি, বিকজ এটা আমাদের ওয়াচ রাখতে হবে। এবং পি রেশিওর এখানে যদি আমরা পি যে রেশিওটা দেখি, পেগ রেশিও যেটাকে বলা হয়, সেটা দেখুন এখন কিন্তু 0.39, যেটা কিন্তু একদমই বেশি নয়, যেটা কিন্তু ওভার প্রাইসটা আমি বলতে পারি না সেই রেসপেক্টে। তার মানে কেন, বিকজ আমাদের ইপিএসও কিন্তু খুব র্যাপিডলি গ্রো করেছে। এখানে যদি আমরা দেখি ইপিএস, ইপিএস যেটা আছে আর্নিং পার শেয়ার দেখতে পাচ্ছেন এখানে, যেটা ছিল 218, সেটা 58, 25, 30, মানে এই জায়গা থেকে কিন্তু পিএস কিন্তু কোথাও র্যাপিডলি গ্রো করছে, যেটা আজকে এই প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করছে। এবার আমাদেরকে ডেফিনেটলি, যেরকম আমি বলেছি, যে ফান্ডামেন্টালি যদি কোনো স্টককে আমরা অ্যানালাইজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবসময় একটা রিভিউ করতে হবে। আদারওয়াইজ সেই স্টকটার মধ্যে সবসময় আমি 10 বছর এখন থেকে গেলাম কি 20 বছর, অনেকেই যেরকম একটা কোয়েশ্চেন আসে যে স্যার এখন একটা স্টক নিলাম 10 বছর আমি রেখে দিলাম, তাহলে কি, তো এইভাবে তো হয় না। সবসময় কোম্পানির একটা ওভারভিউ আমাদেরকে রিভিউ করতে হয় যে কেমন করছে, কি জায়গায় আছে, আদৌ আগের জায়গা থেকে ঠিকঠাক করছে কিনা। তো সেটা আমাদের কনস্ট্যান্ট মনিটরিং করতে হবে। তো সেই হিসাবে কিন্তু জায়গাটা আমরা আরো ভালো বেটার আউটলুক পাবো। আর এর পাশাপাশি লাস্ট বারের ভিডিওতে আমি বলেছি যে আমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও যদি আমরা খেয়াল করি, দেখুন এফআইআই এবং ডিআইআই যদি দেখি, এফআইআই কিন্তু এখন এই মোমেন্টে প্রায় 23.37%, যেটা এখন অব্দি আমরা 2020 থেকে যদি চেক করি সেটা অনেকখানি বেশি এবং অলমোস্ট এটা হাইয়েস্ট। ঠিক আছে, যেটা আমরা এখানে 13-14% ছিল, সেটা এখন 23%, 23.37% হোল্ড করছে। এবং ডিআইআই কিন্তু খুব পরিমাণ যে বেরিয়ে গেছে বা খুব পরিমাণ অ্যাড করেছে সেরকম না, ডিআইআই একটা স্ট্যান্ডার্ড সেখানে স্টেক মেনটেন করছে। এবং পাবলিক হোল্ডিংও কিন্তু এখন যথেষ্ট কম, পাবলিক হোল্ডিং কিন্তু এখন যে খুব পরিমাণ বেড়ে গেছে সেটা নয়, পাবলিক হোল্ডিংও কিন্তু খুব যথেষ্ট একটা কম। তো এই জায়গাটা আজকে রয়েছে, এই প্রত্যেকটা জিনিসকে আজকে মাথায় রাখা হচ্ছে। এবং যেমন আমরা আলোচনা করলাম পুরো জিনিসটাকে ভালো মন্দ সমস্ত দিকে, এই জিন্দাল স্টেনলেস স্টিলকে যেটা রয়েছে এই স্টকটাকে এখন আমরা একটু ওয়াচে রাখছি। এবং ডেফিনেটলি আমাদের যে দীপাবলি স্পেশাল ভিডিও ছিল, যার মধ্যে আমি অলরেডি বললাম যে এই এই চারটে স্টকের মধ্যে অলরেডি এই স্টকটা কিন্তু একটা দারুণ মোমেন্টাম অলরেডি দিয়ে দিয়েছে। যারা দেখেছেন আমাদের লাস্ট ভিডিও থেকে, এবং সেখানে কিন্তু অলরেডি দারুণ মোমেন্টাম আমরা পেয়েছি। এবং ডেফিনেটলি আমরা যদি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি মেনটেন করে এবং একটা মার্কেট সেন্টিমেন্ট ভালো থাকে, তাহলে ডেফিনেটলি দেখুন ভালো ফান্ডামেন্টাল স্টক সেখানে কিন্তু সেই জায়গাটা কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আর বড় করবো না, অলরেডি আমার ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি আগেও বলেছি ভিডিও বড় হয়ে গেলে লোকে দেখে কম, তো যার ফলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা থেকে যদি কোনো ভ্যালু পেয়ে থাকেন, যদি নতুন কিছু শেখার মতো পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এবং তার পাশাপাশি একটা কোয়েশ্চেন আপনাদের জন্য রাখবো, যেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা দেখি রিটার্ন অন ইকুইটি যেটাকে বলা হয় আরওই, এই রিটার্ন অন ইকুইটি যে রেশিওটা যেভাবে ক্যালকুলেট করা হয় সেটার ফর্মুলাটা আমরা কি দেখি, যে রিটার্ন, ঠিক আছে, ডিভাইডেড বাই যেটা নেট রিটার্ন যেটা আছে, নেট ইনকাম ডিভাইডেড বাই আমার ইকুইটি। ঠিক আছে, তো ইকুইটিটা আমরা পেয়ে থাকি কোথা থেকে, ব্যালেন্স শিট থেকে। আর এই রিটার্ন যে সংখ্যাটা থাকছে, রিটার্নটা আমরা কোথা থেকে পাই, রিটার্ন যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আমরা কোথা থেকে পাই, ব্যালেন্স শিট থেকে পাই নাকি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে পাই। তো যেটা আপনাদের মনে হচ্ছে সেটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানান, কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করি এবং এটাকে এনশিওর করার জন্য যে আপনারা প্রত্যেকে স্টক মার্কেট অ্যাটলিস্ট বেসিক নলেজ নিয়ে কাজ করছেন। কারণ এই মার্কেটটা কিন্তু, মানে যদি বলি বাংলা ভাষায়, ছেলে খেলা নয়, এখানে কিন্তু প্রপার নলেজটা খুবই দরকার। আদারওয়াইজ আপনার ক্যাপিটাল কিন্তু এখান থেকে গায়েব হয়ে যেতে পারে। সেহেতু এখানে নলেজ থাকাটা কিন্তু মাস্ট। তারপর সেখানে ডেফিনেটলি আপনি কাজ করুন, সেখানে আপনার মতো করে আপনি নিজে সিদ্ধান্ত নিন, কাজ করুন, তাহলে দেখবেন মার্কেটকে অনেক ভালো লাগবে এবং মার্কেটকে অনেক এনজয় করবেন।
তো আজকের ভিডিও এখানেই শেষ করার পালা, এবং তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে আমি যেমন বলে থাকি, টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপের, আমাদের যে ইনভেস্টমেন্টের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে সেই দুটো লিঙ্ক আমরা আমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আর যারা ফার্স্ট টাইম আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে যেমন বললাম, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবেন না, যাতে আমরা আরো বেশি মোটিভেশন পাই আপনাদের কাছে পৌঁছে যেতে। আর আগামী কোনো ভিডিওতে বা আমাদের ওয়েবিনার, সেমিনার, এই সমস্ত জায়গাতে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, পরে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।